মানুষ জন্মগতভাবে কখনোই খুনি হয়ে জন্মায় না, পরিস্থিতি তাকে খুনি হতে বাধ্য করে, সেই সাথে তাকে গুরুতর অপরাধের পথ বেছে নিতে বাধ্য করে। আজ সুদীপ্ত রায়ের এমন একটা গল্প আপনাদের সামনে বলবো, যেটা কিনা মাত্র 40 মিনিটে একটা নারীর জীবনের সকল দুঃখ, কষ্ট, অপরাধ আপনাদের সামনে তুলে ধরবে। যদি কেউ কোনো মস্ত বড় অপরাধ করে, তাহলে জেনে নেবেন সে কোনো একদিনের কষ্ট পেয়ে এমন অপরাধ করেনি। তার পেছনে অনেকগুলো কারণ থাকে, আর এই কারণগুলোর জন্যই সে ধীরে ধীরে অপরাধের পথ বেছে নেয়। আবারও বলছি, এই সিনেমাটা মাত্র 40 মিনিটের। নেই কোনো জাঁকজমক পরিবেশের আউটডোর শুটিং, নেই কোনো বড় বড় হিরো হিরোইন বা অনেকগুলো ক্যারেক্টার, শুধুমাত্র একজন নারী যে কিনা তার জীবনের সকল কাহিনী আপনাদের সামনে তুলে ধরবে, তাও তার ছোটখাটো কাজ করতে করতে কথা বলার মাধ্যমে। আর বিশ্বাস করুন, এই যে তার জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরবে, আপনি নিজেকে 100% কোথাও না কোথাও ইনার সাথে খুঁজে পাবেন। এটা প্রতিটা নারীর গল্প, আর এই নারীর ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা মুখার্জি। তাহলে চলুন, আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্প শুরু করি। গল্পের শুরুতেই আমরা সুজাতার হাজবেন্ডকে দেখতে পাই, যে কিনা বসে বসে টিভি দেখছিল আর সুজাতাকে জোরে জোরে হাঁক ডাক দিচ্ছিল। সুজাতা রান্নাঘরে তার হাজবেন্ডের জন্য রান্না করছিল। এই যে রান্না করছে, ইনি হলেন সুজাতা। ইনি যতই তার হাজবেন্ডের জন্য সুন্দর করে রান্না করুক না কেন, কখনোই তার হাজবেন্ড তার রান্নার প্রশংসা করে না। তাই সুজাতা আজকে আমাদের উদ্দেশ্যে বলতে থাকে, রোজ রোজ কার ভাল লাগে বলেন তো? সকাল হলেই ব্রেকফাস্ট পাবো কি পাবো না তাই নিয়ে চিৎকার চেঁচামেচি, সেই সাথে রান্নাঘরে ক্যান শব্দ হচ্ছে তা নিয়ে কৈফিয়ত দিতে হবে। আগে তো এই অশান্তি শুধুমাত্র রোববার সহ্য করতে হতো, এখন আমার প্রতিদিনই রোববার। সারাদিন তার গেলা আর গেলা, 4 দফায় তাকে নাস্তা দিতে হয়, হুকুমের পর হুকুম। সকাল হলেই তার একবার গেলা, লাঞ্চ শেষ করতেই আবার বলবে খিদে পেয়েছে, বিকেলে কচুরি খেতে চাইবে, সন্ধ্যেবেলায় বাদাম দিয়ে চিড়ে ভাজা দিতে হবে, রাত্রিবেলায় জমজমাট গেলা, আর মাঝরাত হলে চুয়া ঢেকুর তুলতে থাকে। কিন্তু এই দেখুন না, কিছুদিন আগে আমি বললাম বাড়িতে খুব ইঁদুরের উৎপাত হয়েছে, রান্নাঘরে কোনো কিছু রাখার কায়দা নেই, ইঁদুর মারার ওষুধ নিয়ে আসতে। একথা শুনে এসে কি বললো জানেন? ভয় পেও না, তোমার যে জঘন্য রান্না তা ইঁদুরের রুচিতেও জুটবে না। সেদিন বুঝলাম আমার হাজবেন্ড ইঁদুরের থেকেও কতটা, বুঝতেই পারছেন। যাকগে, এই লকডাউন কবে থামবে বলুন তো? না না, এটা ভাববেন না, আমি খুব একটা বাইরে বেরোতে ভালোবাসি না, আমি খুব একটা মিশুকে নই। এই যে লকডাউনের আগে পাশের বাড়ির বৌদি তুলিকা না কি নাম যেন তার, সেই মাঝে মাঝে আসতো আমার বাসায়, কিন্তু আমি খুব বিরক্ত হতাম। তাই তাকে কি বললাম জানেন? এই দেখো না বৌদি, আমার দাঁতে কি ব্যথা, বাড়িতে মনে হয় পৌঁছে যাবে, গন্ধ হয়েছে, একটু দেখো তো সুখে তুমি গন্ধটা পাও কিনা। সে বৌদি হয়তো আমার কথা শুনে ভেবেছে আমার নির্ঘাত মুখে কোনো ক্যান্সার ট্যান্সার হয়েছে। আসলে জানেন তো, আমার নিরিবিলি থাকতে খুব ভাল লাগে। একা একটা বাড়িতে থাকবো বলে কাজ করার জন্য একটা কাজের লোকও রাখি না, সব কিছু নিজে হাতে করি। এই পুরো বাড়িতে আমি এ ঘর ও ঘর করে গান গাই, আমার একাই ভালো লাগে। লকডাউনে কাজের লোক আসছে না বলে অনেকের হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু আমার বাবু সেসব কোনো অসুবিধা নেই। আমি আমার ঘরের ফ্যান গুলো চালিয়ে দিই, তাতেই ঘরের পর্দাগুলো ফুরফুর করে বা উঠতে থাকে। এদিক ওদিক বাগানের গাছগুলো রোদে তাপে ঝলমল করে ওঠে। যখন আমি গাছে জল দিই, তখন ওই মাটি থেকে একটা পুরো পুরো গন্ধ আসে, জানেন তো? এই গন্ধটা দারুণ লাগে। সবকিছু গন্ধ কেমন যেন আমায় খুব টানে, জানেন? পৃথিবীতে কত রকম গন্ধ আছে। এই ধরুন, যখন রুটি বেলি তখন শুকনো আটা উড়ে, তার একটা গন্ধ আছে। ছুরি দিয়ে যখন সবজি কাটি, তখন ওই ছুরি দিয়ে একটা গন্ধ আসে, স্টিল স্টিল গন্ধ। কাঁচা মাছ যখন ধুই, তখন রক্ত আর পানিতে মিলেমিশে একাকার করা একটা গন্ধ। লালচে রঙের গন্ধটা আমার ভীষণ প্রিয়, জানেন তো? আমার রং হয়, আমার তো মনে হয় গন্ধের রং আছে। যখন ওই যে আমার পরনের ভেজা কাপড়গুলো ছাদে রোদে দিতে যাই, তখন ভেজা কাপড় দিয়ে একটা গন্ধ বেরোয়। এসব কিছুতে আমার মনটা ভীষণ খুশি হয়ে যায়, জানেন? এসব গন্ধের রং আর এই রঙের গন্ধের কথা আমি আমার হাজবেন্ডকে অনেক আগে বলতে গেছিলাম, জানেন তো? তখন সে ধারণা করলো আমার হয়তো মাথাটাই গেছে। তারপর সে আমাকে বাদ দিয়ে তার একটা নতুন গার্লফ্রেন্ড জোটালো। বউ পাগল জানলে অনেক মেয়েরাই সিম্পেথি দেখিয়ে তার গার্লফ্রেন্ড হতে চায়, তেমনটাই আর কি। আমার হাজবেন্ডের তার গার্লফ্রেন্ডের সাথে কোথায় কখন প্রথম দেখা হয়েছিল কে জানে? জানতেই বা কে চায়? আমার ঘর থেকে আপদ নেমেছে, আমি বেঁচে গেছি বাবা। ও তো সকাল 9টা বাজলে বাড়ি থেকে বের হয়, তারপর অফিস করে প্রেম টেম সেরে রাত 12টার পর বাড়িতে ফিরে। এখন লকডাউন তাই বেরোতে পারছে না। ও বাড়িতে না থাকলে আমি সন্ধ্যা হলেই টিভি দেখি, টক ঝাল চানাচুর মুড়ি খাই, রুটিও বানাই। কাল একটা রুটি বানিয়েছে, জানেন তো? বড় একটা রুটি, সে কাস্তের মতো দেখতে। ও বাবা
খাবো, সেই রুটি বানিয়ে কি মার খেলাম আমি। কাস্তেটা বাস্তব হলে তাহলে আমার নিস্তার থাকতো না। অবশ্য আমার হাজবেন্ডের কোনো দোষ নেই, কেননা এতদিন 24 ঘন্টা ধরে বাড়ির ভেতরে থেকে খুব খেপে গেছে। গার্লফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে না, চটকাচটকি হচ্ছে না, কি করবে বলুন তো। এমন সময় সুজাতার হাজবেন্ড তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল, সেটা আড়াল থেকে সুজাতা শুনে ফেলে আর আবারও বলতে শুরু করে ওদের প্রেমটাতেও না কেমন একটা পচা ঘায়ের গন্ধ বের হয় জানেন। ওই যে ধরুন পৌঁছ রক্ত পচা যেমন একটা গন্ধ হয় না, ক্যাটকেটে গা ঘিন ঘিন করে, তেমনটা। এর আগেও আমি এমন একটা গন্ধ পেয়েছি, কোথায় জানেন? আমার শাশুড়ির পিঠে। মরার আগে তার পিঠে ঘা হয়েছিল। বাবা সারাদিন আমাকে কত গালমন্দ করতো, আর যখন ঘা হলো তখন মুখে না হয়ে পিঠেই হল। এই শেষ বয়সে এসে যন্ত্রণায় এত চিৎকার চেঁচামেচি করতো, তাতে আমার কানটা পুরো জ্বালা ফেলা হয়েছে। এসব আমার আর সহ্য হচ্ছিল। তো একদিন খাটের উপর শুয়েছিল, হঠাৎ নিচে পড়ে গিয়ে মাথা ফেটেছিল অল্প একটু, কিন্তু রক্ত বের হয়েছিল অনেক। ওই দিন ওষুধটা হয়তো বেশি খাওয়ানো হয়ে গিয়েছিল, যার কারণে কি থেকে কি হয়ে গেল। তাতে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দেয়, বলেছিল আমি নাকি অশিক্ষিত, ভূত, ডাক্তারের ইংরেজি লেখা প্রেসক্রিপশন করতে পারি, হয়তো একটার ওষুধ আর একটা খাইয়ে দিয়েছি। আমি ওই দিন গরম গরম আলু ভাজি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল মুড়ি মেখে সবে টিভি দেখতে বসেছি, শান্তিতে টিভি দেখছিলাম। মাঝে মাঝে আমার আসলে শব্দের প্রয়োজন হয়, ওই টিভিতে যেমন চিৎকার চেঁচামেচি শব্দ হয় না, তেমনটাই। ওই দিন শাশুড়ি মার পড়ে যাওয়াটা আমি শব্দের কারণে ঠিকই পাইনি, উনার গোংরানোটাও আমার কানে আসে, কারণ আমার টিভি দেখতে দেখতে চোখ লেগে গেছিল। আমার শাশুড়ির ছেলে মানে আমার হাজবেন্ড রাতে বাড়িতে ফিরে এসে কি কাণ্ড, পুরো বাড়িটাকে মাথায় করে নিল। তার মা রক্তের ভেতরে পড়ে মারা গেল, অথচ আমি কোনো কিছুই ঠিক পাইনি। সেখানে খুব একচোট রাগারাগি করলো। কিছুক্ষণ পর শাশুড়ি মার দেহটা চুল্লিতে ঢুকে গেল। শ্মশান থেকে ফিরে আমার হাজবেন্ড তুমুল মারধর করেছিল আমায়, জানেন তো। আমি তখন কিচ্ছু বলিনি, মা মারা গেছে, তার একটা শোক আছে, আমি শুধু চুপ করে সবকিছু সহ্য করেছি। আমার শরীরে বিভিন্ন জায়গায় রক্ত জমে গেল। সেদিন বুঝেছিলাম আমার রক্ত, শাশুড়ির রক্ত, মাছের রক্ত, সবকিছু রক্তই না আলাদা আলাদা ঘ্রাণ আছে। যাগ্গে বাবা, এখন আর কেউ চিৎকার চেঁচামেচি করে না, আর আমার কান মাথা আর কোনো কিছু জ্বালাপালা হয় না, শুধু শান্তি আর শান্তি। আমার শাশুড়ির ঘরে এখনো পুজ, রক্ত, তেল, ফিনাইল, ডিটারজেন্ট এসবের গন্ধ, কেমন একটা গন্ধ, ব্যথার মলমের গন্ধ, সবকিছু মিলিয়ে কি একটা অদ্ভুত ব্যাপার হয়ে থাকতো সবসময়। এগুলো আর এখন কোনো কিছুই হয় না, তবে আমি ওই গন্ধগুলোকে খুব মিস করি। সবকিছু তো আর ইচ্ছে মতো পাওয়া যায় না, তবে কাল হঠাৎ করে আবার ওই গন্ধটা পেয়েছিলাম। যখনই আমি আমার স্বামীর কথাগুলো আড়ি পেতে শুনছিলাম, তো কোথা থেকে তা গন্ধটা এলো বুঝতে পারলাম না। অনেকক্ষণ আমার বরের কোনো হাক ডাক পাচ্ছি না, চুপচাপ আছে, হয়তো তার গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা সারছে। তার গার্লফ্রেন্ড যে আয়েসে যেন আমার উপর না শোয়, কিন্তু প্রতিদিন রাত হলেই ও যে আমার উপর শোয়, আমাকে ইঁদুরের মতো কুড়ে কুড়ে খায়। তার বেলায় রাতে হয়তো ও আমার মুখটা ভালো করে দেখতে পায় না, তাই হয়তো ওর আমাকে ভেজানো হয়ে গেলে আমি কাতরাতে কাতরাতে টলতে টলতে বাথরুমে আসি, আর বাথরুমে ঢুকে আলো জ্বালাই না। এই অন্ধকারেরও একটা গন্ধ আছে, মিশমিশে একটা গন্ধ, যেটা একবার শরীরে মনে মিশে গেলে তা শরীর থেকে ছাড়ানো যায় না। শরীরের বাইরেও কালো গন্ধ, ভেতরেও কালো গন্ধ। এরপর ভোরের অপেক্ষা করতে করতে আমি গুনগুন করে গান করি। বিয়ের পর আমি গান গাইলে ওর খুব ভালো লাগে, তবে তখন আমি প্রেমের গান, রোমান্টিক গান গাইতাম। এরপর দুটো মিসক্যারেজ, তারপর ও বদলে গেল না আমি বদলে গেলাম, জানে। আমি অবশ্য চেঁচামেচি, চিৎকার কোনো কিছু পছন্দ করি না। মানুষের কান্নাকাটি, হাক ডাক আমার সহ্য হয় না। তবে ভেবেছিলাম বাচ্চারা হলে আমি ওদের সবকিছু সয়ে নেব, কিন্তু ওরা তো পৃথিবীতে এলোই না, আমার কোল জুড়ে কান্নাও জুড়ে দিল না, শুধু আমি রক্তে ভিজে গেলাম। ওই রক্তের গন্ধটাও না অন্যরকম ছিল। সেদিনের পর থেকে আমার কান দুটো আর কোনো শব্দই সহ্য করতে পারে না। শুধু মনে হয় পৃথিবীতে কোথাও কেউ না থাক, যদি পৃথিবীতে আর কোনো আওয়াজ না হতো তাহলে হয়তো আরো ভালো। তো যাই হোক, আবার কখনো ভাবি আমি যদি একা থাকতে পারতাম, তাহলে হয়তো ওরা দুপুরে আসতো, নিরিবিলি ওদের সঙ্গে খাবার দাবার খেয়ে ঘুমতে অনেক গল্প করতে পারতাম। এবার চলুন আমার গাছগুলোতে একটু পানি দিয়ে আসি। এই দুজন লকডাউনে আসলো, আমি তো কারোর কথাই সহ্য করতে পারি না, কিন্তু যেদিন এরা ফিসফিস করে কথা বললো আর কেমন যেন শরীরটা শিরশির করুন। শুধু মনে হলো যারা দুজন আসতে পারেনি ওরাই কি দুজন এলো। মূলত সুজাতা ওর মিসক্যারেজ হয়ে যাওয়া সন্তানদের কথা বলছিল। মাঝে মাঝে আমাকে বলে আবার অন্য কোনো একটা বন্দোবস্ত করে দিবে, কিন্তু এই অন্য বন্দোবস্তটা যে কি সেটা আমি আজও বুঝতে পারলাম না। ওর সবকিছুই নির্ভর করে ও কতটা চেটে উঠেছে তার উপর। চেতলেই তো চর, থাপড়, চুলের মুঠি ধরে ঘুষি, লাথি, তা তো ফ্রি। মূলত কি হয় জানো তো,
আমার হাজবেন্ড ওর গার্লফ্রেন্ডের ভেতর যত ঢুকে আমাকেও তত বিদ্বেষ মনে করে, ততটাই খেপে ওঠে আমার উপর। আর এই যে বিরক্তিকর লকডাউন, তো ওঠারই কেমন যেন নামগন্ধ নেই, যার কারণে আমি আরো বিষিয়ে উঠি। ওর গার্লফ্রেন্ডের ভেতর যত ঢুকে আমাকেও তত বিদ্বেষ মনে করে, ততটাই খেপে ওঠে আমার উপর। আর এই যে বিরক্তিকর লকডাউন, তো ওঠারই কেমন যেন নামগন্ধ নেই, যার কারণে আমি আরো বিষিয়ে উঠেছি। এরপর সুজাতা হাতে কাপড়ের বালতি নিয়ে সিঁড়ির ঘরের দিকে উঠতে উঠতে তার স্বামীকে ডাক দিয়ে বলে, আমি কাপড় চোপড় ছাদে নাড়তে যাচ্ছি, আর তোমার খাবারটা রেডি, পাশে কেক রাখা আছে, ওটার জন্য আবার খেয়ে ফেলো না ভুল করে, ওটা ইঁদুরের জন্য রাখা হয়েছে। এদিকে দেখা যায় সুজাতার হাজবেন্ড এসে রান্না করে সেই ইঁদুরের জন্য রাখা কেকটাই আগে খেয়ে নেয়, আর সে সেইখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এখানেই আজকের গল্পটার করুণ পরিণতিতে শেষ হয়। মূলত আজকের গল্পটা কোনো সাধারণ গৃহবধূর গল্প নয়। শুরুতেই আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, মনে আছে তো, এই 40 মিনিটে একটা মেয়ে তার জীবনে কতটুকু কষ্ট পেলে এমন ভয়ঙ্কর রূপ নিতে পারে তাই ফুটিয়ে তোলা হয়েছে। কম কষ্টে তার শাশুড়িকে ভুলভাল ওষুধ খাইয়ে মারিনি, দিনের পর দিন অত্যাচারিত হয়ে অবশেষে ইঁদুর মারার ওষুধ খাইয়ে তার স্বামীকে মৃত্যুর কোলে ঠেলে দিল। এই যে রঙের গন্ধ একাকার হয়ে যাওয়া গল্পটা হয়তো কারো কারো জীবনের সঙ্গে কিছু না কিছু মিলে যেতে পারে। সাধারণের মাঝে এক অসাধারণ মেয়ের গল্প। তবে আমি পার্সোনালি বলবো, মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ অনেক কিছু করতে পারে, এমন নির্মম অন্যায়ের পথও সে বেছে নিতে পারে। তবে হয়তো আইন নিজের হাতে না তুলে নিলেই ভালো হতো। আপনার কি মতামত বলুন তো? আপনাদের আজকে সুজাতাটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। সেই সাথে জানাবেন আপনাদের জীবনে বাস্তবে এমন কোনো গল্প দেখা আছে কিনা বা দেখেছেন কিনা। আসলে আপনার কি মনে হয় বলুন তো? একটা সংসার শুধুমাত্র গুছিয়ে নেওয়া মানিয়ে নেওয়াকেই বলে? তা তো নয় নিশ্চয়ই। সংসার দুটো মানুষের উপর ডিপেন্ড করে, সেখানে দুটো আত্মা মিলেমিশে রয়। সেখানে যদি তৃতীয় কোনো ব্যক্তি আসে তাহলে সেটাকে অন্তত সংসার বলা যেতে পারে না। এটা এক পর্যায়ে এসে হয়তো ভঙ্গুর তাসের ঘরেই পরিণত হয়। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে।